আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা যদি একটু দেখি আপনাদের কোর্স ম্যাটেরিয়াল গুলোর ভিতরে আমরা প্রথমে একটা আউটলাইনের দিকে আসি। আউটলাইন বা কোর্স প্রোফাইল যেটাই বলি। আমাদের এখানে টপিক ছিল ডিফারেন্ট টাইপ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার থেকে আমরা শুরু করছি, ট্রান্সডিউসার আমরা পড়েছি। ট্রান্সডিউসার, তারপরে বিভিন্ন টাইপের ট্রান্সডিউসার কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখেছি। তারপর আমাদের ছিল হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, যেটা আমরা দেখেছি। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরের টর্ক, স্পিড রেগুলেশন অফ ইন্ডাকশন মোটর, মেকিং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং, কনস্ট্রাকশন এন্ড অপারেটিং প্রিন্সিপাল অফ অল্টারনেটর, মানে সিনক্রোনাস মোটর। আচ্ছা, সিনক্রোনাস মোটরের আমরা কনস্ট্রাকশন আর অপারেটিং প্রিন্সিপাল কতদিন দেখেছিলাম। এরপরে আমাদের একটু এখানে বাকি আছে স্টেপার মোটরটা দেখবো আমরা, কিছু স্পেশাল কেস কিছু মোটর দেখবো আমরা। এরপরে আছে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভোল্টেজ মেজারমেন্ট ইউজিং ডিজিটাল টেকনিক্স, রেকর্ডার্স অ্যান্ড ডিসপ্লে ডিভাইসেস, স্পেকট্রাম অ্যানালাইজার্স। আচ্ছা, এখানে একটু কিছু জিনিস বাদ আছে, এগুলো আমাদের দেখতে হবে। এমনি পালস উইথ মডুলেশন অ্যান্ড আদার সুইচিং মেথডস, এটা আমরা দেখেছি। তারপরে অটো অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ার, এটাও দেখেছি। অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ার, রিভিউ অফ পাওয়ার অ্যাম্পলিফায়ার্স, আউটপুট ট্রান্সফরমারলেস পাওয়ার অ্যাম্পলিফায়ার্স, কোয়াজি কমপ্লিমেন্টারি মেথডস, এই জিনিসগুলো আমরা দেখেছি। আমাদের আজকে আমরা দেখবো হচ্ছে, স্যার ওইগুলো থেকে মানে ম্যাথের টার্মগুলো সব থেকে বেশি কোন আচ্ছা ম্যাথের থেকে? টার্ম হচ্ছে, আমরা যদি একটু রিভিউ করি, আচ্ছা, সবগুলোকে একটা সিঙ্গেল পিডিএফ করে দেখাইলে ভালো হবে বোধহয়। জি স্যার। আচ্ছা, ম্যাথের টার্ম বলতে আমাদের ট্রান্সডিউসার থেকে আমরা ম্যাথ করিনি, কিন্তু ট্রান্সডিউসার থেকে আমরা ম্যাথ দেখবো। এই ট্রান্সডিউসারের ভেতরে আমাদের হচ্ছে, আমরা শুধু থিওরি গুলা পড়েছি, দু একটা টাইপের একদম সিম্পল কিছু ম্যাথ দেখবো আমরা ট্রান্সডিউসার থেকে। এটা একদম লাস্টে দেখাবো আপনাদের। ট্রান্সডিউসার এখানে এখানে আসলে এই স্লাইডটাতে ট্রান্সডিউসার ছাড়াও এই যে পিডাব্লিউএম আছে, এটা আসলে রিনেম করে দেওয়া উচিত। এখান থেকে তো মনে হয় না রিনেম করা যায়। আচ্ছা যাক, আমি এটা রিনেম করে দিব না, এটা ট্রান্সডিউসার প্লাস পালস উইথ মডুলেশন, দুইটা একই সাথে আছে, দুইটা টপিক একই সাথে এই স্লাইডে। পালস উইথ মডুলেশন, পিডাব্লিউএম, আর হচ্ছে হলো পাওয়ার অ্যাম্পলিফায়ার, তিনটা জিনিস একই সাথে এখানে। এখানে এখান থেকে ম্যাথ বলতে ট্রান্সডিউসারের ম্যাথ আমরা দেখবো এখান থেকে। আর মেইনলি ম্যাথ কোথা থেকে আছে, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের আমরা হচ্ছে বই থেকে আপনাদের, আমি ম্যাথ নাম্বারও বলে দিয়েছিলাম, আর হচ্ছে হলো আর্টিকেল নাম্বার গুলাও। সিনক্রোনাস মোটর হচ্ছে আমরা গতদিন যেটা দেখছি, যে সিনক্রোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, আর সিনক্রোনাস মোটরের ভি কার্ভ, আর কম্পারিজন বিটুইন সিনক্রোনাস মোটর অ্যান্ড ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের আলাদা করে পিপিটিও আছে। ইন্ডাকশন মোটরের যে পিপিটি আছে এর ভেতরে কিছু জিনিস আছে, এটা আমরা একটু আপনাদের, আমরা একটু দেখবো জিনিসগুলা। আমি জিনিসগুলো একটা সিঙ্গেল পিডিএফ করে আমি আপনাদের পুরো জিনিসগুলো একবারে করে দিব, যাতে একটা পিডিএফ খুললে আপনারা দেখতে পারেন সবগুলো একসাথে। স্যার ওইটা করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা এখন করলে সময় নষ্ট হবে, আমি পরে করে আমি আপনাকে আপনাদের ইয়েতে আপলোড দিয়ে দিব ক্লাসরুম। গতবার মধ্যে একটা সিঙ্গেল পিডিএফ থাকবে, যে পিডিএফ এ আপনাদের টপিক গুলা থাকবে, মানে সবগুলা জিনিস একসাথে থাকবে। দেখতে বড় মনে হবে, বাট একটা পিডিএফ খুললে যাতে যারা হয়তো ফোনে পড়া অভ্যাস, মানে ফোনে পড়েন তাদের জন্য সুবিধা হবে অ্যাটলিস্ট, বারবার অনেকগুলো অন করতে হবে না। আচ্ছা, ইন্ডাকশন মোটর আমরা দেখছি বই থেকে, আপনি চাইলে এখান থেকে, রিসোর্স অনেকগুলো আছে, আপনি চাইলে এখান থেকেও দেখতে পারবেন, বই থেকেও দেখতে পারবেন, মানে সবগুলো অপশনসই আমাদের একই রকম জিনিস, জাস্ট হয়তো বা একটু ভিন্ন ভাবে বলা। এই যে ডিফারেন্ট স্টেজেস অফ পাওয়ার অ্যাম্পলিফায়ার, এই যে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, আমরা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম একটু অন্যরকম একটা চিত্র দেখছি, বাট একই জিনিস, সেম জিনিসটা, মানে যে আমরা একটু ডিটেলসে দেখছি এটার চেয়ে।
তারপরে স্পিড কন্ট্রোল অফ এন ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল কি, ভোল্টেজ চেঞ্জ করে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, পোল চেঞ্জ করে। মানে ওই যে NS ইকুয়াল টু 120 F/P। তার মানে কি, মানে আমি বলতে পারি যে আমার সিনক্রোনাস স্পিড সমান সমান, আচ্ছা এটা বুঝছি, আচ্ছা দেখেন তাহলে আমরা এখানে বলতে পারি NS সমান সমান 120 F/P, F/P। এই কথাটা আমরা বলতে পারি NS সমান সমান 120 F/P। তো এখান থেকে চিন্তা করেন যে এই NS বা সিনক্রোনাস স্পিডটা কার কার উপর নির্ভর করে, এই ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, নাম্বার অফ পোলসের উপর নির্ভর করে, আবার এটা সাপ্লাই ভোল্টেজের উপর নির্ভর করে। তার মানে এই তিনটা জিনিস করে আমি হচ্ছিল সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটরের স্পিডটাকে চেঞ্জ করতে পারবো চাইলে। তারপরে হচ্ছিল আমি আরো কিভাবে চেঞ্জ করতে পারবো, সিনক্রোনাস মোটরে আমি এক্সট্রা রিওস্টেট লাগায়, যে ইন্ডাকশন মোটরে আমি এক্সট্রা যদি রিওস্টেট লাগাই তাও তার আমরা স্পিড চেঞ্জ করতে পারবো। তারপরে রোটর সার্কিটে আমরা EMF লাগাইলে তাকে স্পিড চেঞ্জ করতে পারবো। মানে বেসিক্যালি এই প্রথম তিনটাই মেইনলি স্টেটর সাইডে, যে চেঞ্জিং ভোল্টেজ, চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, চেঞ্জিং পোল, এই তিনটা কাজ করে আমরা ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবো। এখান থেকে যে এখানেও কিছু ম্যাথ প্রবলেম দেওয়া আছে, এগুলো আমরা দেখছি আসলে সবগুলাই। আপনারা চাইলে এই ম্যাথ প্রবলেম গুলাও দেখতে পারেন, আমাদের বইয়ের বাইরে এই ম্যাথ গুলো আপনারা চাইলে দেখতে পারেন, একই জিনিস। এই ম্যাথ গুলো প্র্যাকটিসের জন্য আপনাদের। তারপর হচ্ছে আমাদের কম্পারেটর সার্কিট। কম্পারেটর সার্কিট এটা আমাদের দেখি তো একটু। উম, আচ্ছা, আমাদের কম্পারেটর সার্কিট আছে, আমরা একটু যদি দেখি এখান থেকে, দেন এগুলো একদম সিম্পল জিনিস। এগুলো একদম সিম্পল জিনিস, আমি যদি একটু বলি কম্পারেটর সার্কিট। তো আমরা কম্পারেটর সার্কিট, আপনারা অপেম করছিলেন না, অপেম 203-তে অপেম করেছিলেন? জি স্যার। স্যার পড়েছিলাম। হ্যাঁ, অপেমের ব্যাপারটা কি ছিল মনে আছে? মানে অপেম কি একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, মানে ইনপুটেও ভোল্টেজ দেই, আউটপুটেও ভোল্টেজ পাই, এরকম একটা ছিল না দেখতে? ইনপুটেও ভোল্টেজ দিচ্ছিলাম, আউটপুটেও ভোল্টেজ পাচ্ছিলাম, তো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ ডিভাইস অপেমকে বলা হয়। আচ্ছা, তো অপেমে আমাকে বলেন, এই যে এই অপেমটা, হ্যাঁ, আমি যদি নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ড করে দিই, এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং, মানে ইনভার্টার হিসেবে কাজ করবে নাকি নন ইনভার্টার হিসেবে কাজ করবে? স্যার নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ দিলে? না, নেগেটিভ টার্মিনালটা যদি গ্রাউন্ড করে দিই আর পজিটিভ টার্মিনালে ভোল্টেজ দিই? স্যার তাহলে এটা স্যার নন ইনভার্টিং। নন ইনভার্টিং, ঠিক আছে। তার মানে আমার পজিটিভে যদি আমি ইনপুট দিই তাহলে আমার সেটা হচ্ছে নন ইনভার্টিং একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো অপেমের কম্পারেটর ব্যাপারটা কি, কম্পারেটর ব্যাপারটা হচ্ছিল দুইটার মধ্যে কম্পেয়ার করবে। পজিটিভ টার্মিনালে একটা ভোল্টেজ দিব, নেগেটিভ টার্মিনালে একটা ভোল্টেজ দিব, দুইটা ভোল্টেজকে কম্পেয়ার করে সে একটা আউটপুট দিবে। এটার নামই বেসিক্যালি কম্পারেটর সার্কিট। The op-amp comparator compares one analog voltage level with another analog voltage level or some preset reference value. তার মানে ব্যাপারটা আমি বুঝতেছি কি, অপ-অ্যাম্প কম্পারেটরটা কি করতেছে, আমার আমার একটা অ্যানালগ ভোল্টেজকে আরেকটা অ্যানালগ ভোল্টেজের সাথে কম্পেয়ার করতেছে, অথবা একটা অ্যানালগ ভোল্টেজকে একটা রেফারেন্স ভোল্টেজের সাথে কম্পেয়ার করতেছে। ভিরেফ ভিরেফ যে বলছে রেফারেন্স ভোল্টেজ, যেটাকে ভিরেফ বলতেছে, এন্ড প্রডিউসেস অ্যান আউটপুট সিগন্যাল বেসড অন দা ভোল্টেজ কম্পারিজন। তাদের মধ্যে কম্পারিজনের উপরে বেস করে আমার একটা আউটপুট ভোল্টেজ আমি পাবো। In orders, the op-amp voltage comparator compares the magnitudes of two voltage inputs and determines
হুইচ ইজ দ্য লার্জেস্ট অফ দ্য টু, মানে দুইটার মধ্যে কম্পেয়ার করে কোন ভোল্টেজটা বড় সেটা সে সবসময় জাজ করে, যে কোন ভোল্টেজটা বড় সেই অনুযায়ী সে আউটপুট দেখায়। যেমন ভি ইন, এই ইনপুট ভোল্টেজটা যদি রেফারেন্স ভোল্টেজের চেয়ে বড় হয় তাহলে আউটপুট হিসাবে সে দেখাবে ভি প্লাস ভিসিসি। আবার ইনপুট ভোল্টেজটা যদি রেফারেন্স ভোল্টেজ চেয়ে ছোট হয় আউটপুট হিসেবে দেখাবে মাইনাস ভিসিসি। একদম সিম্পল জিনিস। দেখেন এই যে প্লাস, হ্যাঁ, অপেমের প্লাস টার্মিনালের ভোল্টেজ যদি বড় হয় তাহলে আউটপুট পাবো প্লাস ভিসিসি। অপেমের মাইনাস টার্মিনালের ভোল্টেজ যদি বড় হয় আউটপুট পাবো মাইনাস ভিসিসি। দেখেন তো বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে চাইলে আমি এখান থেকে এভাবে করতে পারি। তাহলে আমার শেপটা কেমন হচ্ছে দেখতে? আমার যখন হচ্ছিল, এই যে ওরা বলতেছে যে আমার, যদি আমি যতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করার পরে আমি পাচ্ছি কি একটা টাইমে এই যে এই রিজনে, পজিটিভ রিজনে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে ভি ইনটা বড়, ভি রেফটা ছোট। তাহলে ভি ইন যদি বড় হয় তাহলে আমি কি আউটপুট হিসেবে পাবো শুধুমাত্র এই যে ভিসিসি প্লাস ভিসিসি। আবার ভি রেফ যদি বড় হয় তাহলে আউটপুট হিসেবে পাবো মাইনাস ভিসিসি। সিম্পল একদম। উইথ রেফারেন্স টু দ্য অপেম কম্পারেটর সার্কিট অ্যাবাভ, লেটস ফার্স্ট অ্যাজিউম দ্যাট ভি ইন ইজ লেস এস ইন দ্য ডিসি ভোল্টেজ লেভেল ভি রেফ। তাহলে ভি ইন যদি ভি রেফ এর চেয়ে ছোট হয়, অ্যাজ দ্য নন ইনভার্টিং টার্মিনাল, মানে বা পজিটিভ টার্মিনাল ইনপুট অফ দ্য কম্পারেটর ইজ লেস দেন দ্য ইনভার্টিং টার্মিনাল ইনপুট, দ্য আউটপুট উইল বি লো and the negative supply voltage minus VCC resulting in the negative এই স্যাচুরেশন অফ দ্য আউটপুট। তার মানে বলছে, মানে এখানে একটা সিম্পল কথা বলছে যে ভি ইন আর ভি রেফ এর মধ্যে তুলনা করব। যদি ভি ইন ছোট হয় ভি রেফ বড় হয় তাহলে ভি রেফ এর সাথে কোনটা কানেক্টেড, মাইনাস পয়েন্টটা, তাহলে আমার আউটপুট হিসেবে পাবো আমি মাইনাস ভিসিসি। আবার যদি এমন হয় যে ভি ইন বড় হইলো ভি রেফ এর থেকে, তাহলে ভি ইন কোন পয়েন্টে কানেক্টেড, প্লাস পয়েন্টে কানেক্টেড, তাহলে আউটপুট হিসেবে পাবো প্লাস ভিসিসি। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, তারপরে উইথ দ্য রেফারেন্স টু দ্য অপেমস, আচ্ছা আমি বললাম, ইফ উই নাও ইনক্রিজ দ্য ইনপুট ভোল্টেজ ভি ইন সো দ্যাট দ্য ভ্যালু is greater than the reference value V ref on the inverting input, the output rapidly changes high towards the positive if supply voltage and plus VCC resulting in a positive saturation of the output. If we reduced again the output voltage V in so that is slightly less than the reference value and the op-amps output switches back to the negative saturation. মানে বলছি কি, মানে এই কম্পারিজনটা বারবার চলতে থাকবে। যদি ব্যাপারটা এরকম হয় যে আমার ভি ইন বড় হয় তাহলে আউটপুট পাবো প্লাস ভিসিসি, ভি ইন ছোট হইলে আউটপুট পাবো মাইনাস ভিসিসি। একদম সিম্পল ব্যাপার, ওইটা কি জাস্ট পেঁচায় বলতেছে। Then we can see that the op-amp voltage comparator is a device whose output is dependent on the value of input voltage. তাহলে আমি রেফারেন্স তো ফিক্সড রাখছি, ধরেন রেফারেন্সে আমি একটা ফিক্সড ভোল্টেজ দিচ্ছি, ইনপুট ভোল্টেজটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি। তার মানে আমি বুঝতেছি কি, আমার এখানে আমি আউটপুটটা কার উপরে নির্ভর করতেছে, ইনপুট ভোল্টেজের উপরে নাকি রেফারেন্স ভোল্টেজের উপরে? বলুন তো, আমি রেফারেন্সটাকে ফিক্সড রাখছি, ইনপুটটাকে চেঞ্জ করতেছি এবং ইনপুটের কারণে, স্যার ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড ইনপুট করতেছে। ভোল্টেজের উপর ডিপেন্ড, ইনপুটের কারণে আমি কখনো প্লাস ভিসিসি আউটপুট পাচ্ছি কখনো মাইনাস ভিসিসি আউটপুট পাচ্ছি। তাহলে ইনপুটের উপরে নির্ভর করতেছে আমার ভোল্টেজটা কি হাই হবে আউটপুট ভোল্টেজটা, নাকি আউটপুট ভোল্টেজটা লো হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে ইনপুটের উপরে। This condition is true regardless of whether the input signal is connected to the inverting or the non-inverting terminal of the comparator. তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে, when the non-inverting input is less than the inverting voltage, তাহলে ব্যাপারটা এমন কি, ব্যাপারটা হচ্ছে হলো একই জিনিস বারবার বলতেছি যে আমরা ইনপুট ভোল্টেজ বড় হইলে আউটপুট পাবো প্লাস ভিসিসি, ইনপুট ভোল্টেজ ছোট হইলে আউটপুট পাবো মাইনাস ভিসিসি। তো এই যে কম্পারেটর রেফারেন্সেস ভ্যালু, এটার যদি একটা সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছে, we said before that the basic op-amp comparator produces a positive or negative voltage output by comparing its input voltage against the some preset DC reference value. কিছু DC reference ভ্যালুর উপর নির্ভর করে সে হচ্ছে আমার আর হয় পজিটিভ ভোল্টেজ আউটপুট হিসেবে দিবে অথবা নেগেটিভ ভোল্টেজ আউটপুট হিসেবে দিবে। জেনারেলি এ রেজিস্টিভ ভোল্টেজ ডিভাইডার ইজ used to see the input reference voltage of a comparator. তার মানে কিছু দেখেন, একটু খেয়াল করেন,
আমাকে বলেন এই যে R1, হ্যাঁ, R1 আর R2, তাহলে বলেন তো এই যে ভিসিসিটা কি দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে না এখানে? জি স্যার। R1 একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, R2 তে হচ্ছে। এখন ভি রেফ সমান সমান আমি কি লিখতে পারবো বলতে পারবেন ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে? ভি রেফ সমান সমান লিখতে পারবো না যে ভিসিসি ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2? কারণ R2 এর অ্যাক্রসের যে ভোল্টেজটা ওইটাই তো আমার রেফারেন্স ভোল্টেজ। দেখেন তো R2 এর অ্যাক্রসের যেই ভোল্টেজটা সেটাই কি আমার রেফারেন্স ভোল্টেজ না? জি স্যার। জি স্যার, এখানে আর টু রেফারেন্স ভোল্টেজ রেফারেন্সে যে ভোল্টেজটা পাবো সেটাই বেসিক্যালি আমার এখানে রেফারেন্স ভোল্টেজ। তাহলে ভি রেফ সমান সমান কি R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভিসিসি। এখন এই ভি রেফ এর সাথে আমার তুলনা করতে হবে যে আমার ভি রেফটা বড় নাকি ভি ইনটা বড়। যদি ভি ইন বড় হয় আউটপুট পাবো কি আমি হচ্ছে প্লাস ভিসিসি, আর যদি ভি রেফ বড় হয় তাহলে আউটপুট পাবো মাইনাস ভিসিসি। একদম সিম্পল ক্লিয়ার কাট কথা যে আমার যেটা বড় হবে আউটপুট ওই অনুযায়ী পাবো। পজিটিভ টার্মিনাল বড় হলে আউটপুট পাবো পজিটিভ ভিসিসি, নেগেটিভ টার্মিনাল বড় হলে আউটপুট পাবো নেগেটিভ ভিসিসি। আচ্ছা, তো তারপরে আমার এখানে আর কি, তাহলে আমি দেখতেছি ভিরেফ এর মানে এরকম। হুম, তারপরে আমার এখান থেকে আমি এখান থেকে যদি আমি বিভিন্ন ভাবে নিতে পারবো, হ্যাঁ, রেফারেন্স ভোল্টেজটা আবার একটা ডিসি ব্যাটারি দিয়েও নিতে পারবো, আবার একটা এরকম একটা দিয়েও নিতে পারবো, জেনার ডায়োড দিয়ে নিতে পারবো, যে কোনো ভাবে আমি রেফারেন্স ভোল্টেজটা নিতে পারবো। যে কোনো ইউজ করে আমি কম্পারেটর সার্কিট বানাইতে পারি রেফারেন্স ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ তো ফিক্সড, আর রেফারেন্স ইনপুট ভোল্টেজ তো আমি নিচ্ছি যেটা ইনপুট নিচ্ছি, আর রেফারেন্স ভোল্টেজটা আমি বিভিন্ন ভাবে নিতে পারবো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি আমার ধরেন ইনপুট ভোল্টেজ হচ্ছে এতটুকু, একটু খেয়াল করেন এটা যদি হয় আমার ইনপুট ভোল্টেজ, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ, আর আউটপুট সরি আমার রেফারেন্স ভোল্টেজ যদি হয় এতটুকু, তাহলে একটু কম্পেয়ার করেন তো এই যে এইটুকু অংশ ইনপুট ভোল্টেজ বড় নাকি রেফারেন্স ভোল্টেজ বড়? এইটুকু অংশ পর্যন্ত, এই যে ডট লাইন পর্যন্ত, ডট লাইন পর্যন্ত ইনপুট ভোল্টেজ বড় নাকি রেফারেন্স ভোল্টেজ বড়? স্যার, এখান থেকে ইনপুট ভোল্টেজ বড় দেখাচ্ছে। হ্যাঁ, ইনপুট ভোল্টেজ বড় হবে না তো রেফারেন্স বড় হবে। খেয়াল করেন এই যে এই অংশটুকু চিন্তা করেন, এটা হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আপনার রেফারেন্স ভোল্টেজ। মানে এই ভোল্টেজটা বড় নাকি এই ভোল্টেজটা বড়? এই এটা ইনপুট আর এটা রেফারেন্স। দেখেন তো এই অংশে কোন ভোল্টেজটা বড়? মানে এ একটা দাগ দিছি, এ একটা দিছি, কোনটা উপরে আছে এইটা নাকি এইটা, নিচেরটা নাকি উপরেরটা উপরে আছে? এইটা স্যার উপরে না? উপরেরটা উপরে আছে স্যার। হ্যাঁ স্যার, উপরের, উপরেরটা উপরে আছে। উপরেরটা, তাহলে উপরেরটা উপরেরটার মান উপরে বেশি আছে। না, রেফারেন্স ভোল্টেজের মান বেশি না? মানে এই অংশ আমি বলতে পারি না ভি ইন হ্যাঁ, ইজ হ্যাঁ, লেস হ্যাঁ, দেন জি স্যার। ভি ড্যাপ? জি স্যার। বলতে পারি ডট লাইনে। তারপরে আবার এই অংশ বলতে পারি ভি ইন ইজ লেস দেন ভি ড্যাপ। শুধুমাত্র মাঝখানে এই যে ত্রিভুজের যে কোণাটা সেটা অংশ, এইটুকু অংশ শুধু বলতে পারি ভি ইন ইজ গ্রেটার দেন ভি ড্যাপ। তাহলে আমি যদি নর্মালি আঁকি তাহলে ভি ইন যদি গ্রেটার দেন ভি ড্যাপ হয় তাহলে আউটপুট পাবো প্লাস ভিসিসি। ঠিক আছে, আবার যদি ভি ইন লেস দেন ভি ড্যাপ হয় আউটপুট পাবো কি মাইনাস ভিসিসি পাওয়ার কথা। কিন্তু দেখেন তো এইটার নেগেটিভ, এই যে মাইনাস ভিসিসি কোনটা, এটা ছিল মাইনাস ভিসিসি, কারণ মাইনাস ভিসিসিটাকে তারা গ্রাউন্ড করে দিছে। দেখেন তো এই সার্কিটে গ্রাউন্ড করে দিছে না মাইনাস ভিসিসি অংশটা, আর প্লাস ভিসিসি নর্মালি প্লাস ভিসিসি রাখছে। জি স্যার, এখানে গ্রাউন্ড করে দিয়েছে। তাহলে মানে আমি যখন আমি ভি রেফটা বড় হবে ওই সব জায়গায় আমার আউটপুট ভোল্টেজটা জিরো হবে, ভি রেফ যে জায়গায় বড় হবে আউটপুট ভোল্টেজ সেই জায়গায় জিরো হবে। দেখেন তো বুঝতে পারছেন কি? স্যার, ভি রেফারেন্স যেখানে বড় হবে আউটপুট ভোল্টেজ সেখানে বড় জিরো হবে। হচ্ছে, কারণ আমি নর্মালি একটু চিন্তা করেন মানে জি। এখানে আমার চিত্রটা কেমন পড়ছিলাম আমরা, এই সাইডে ভি ইন এই সাইডে ভি রেফ। যদি ভি ইন গ্রেটার দেন ভি রেফ হয়, ভি ইন বড় হয় তাহলে প্লাস ভিসিসি, মানে উপরের যেটাই প্লাস বরাবর যে ভোল্টেজটা সেটা আউটপুট ভোল্টেজ। আবার যদি ভি ইন লেস দেন ভি রেফ হয় তাহলে নিচের দিকে যে পয়েন্টটা সেটা হচ্ছিল মাইনাস ভিসিসি, ওইটা হলো আমার আউটপুট। এখন মাইনাস ভিসিসির পয়েন্টটা হচ্ছে 0 ভোল্ট,
মাইনাস ভিসিসির যে পয়েন্টটা সেটা হচ্ছে 0 ভোল্ট, ও এই যে জি 0 স্যার, ভোল্ট। বুঝতে পারছি স্যার। এই জন্য এখানে আমার ভি ইন 0 ভোল্ট। লেস দেন ভি রেপ যখন, তখন আমি পাচ্ছি 0 ভোল্ট। ভি ইন লেস দেন ভি রেপ যখন, তখন আমি পাচ্ছি 0 ভোল্ট। বোঝা গেছে? তাহলে এই তো আমার এখানে স্যার মাইনাসের এটা কি সবসময় গ্রাউন্ডে থাকবে এমন কোনো ইয়ে না আছে না নাকি? না না, সার্কিটের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আপনি এখানে যেমন গ্রাউন্ড করে বোঝাইছে, আপনি যদি মানে আপনার আপনাকে যদি বলা হয়, আপনাকে এই যে একটু খেয়াল করলে বোঝা যাবে যে ধরেন এই চিত্রে আমার এই চিত্রটা দেওয়া থাকবে, যে আমার বলা থাকবে যে এই শর্তটা বলা থাকবে যে এটা প্লাস বিসিসি, এটা মাইনাস বিসিসি। তখন আপনি দেখে বুঝবেন যে মাইনাস বিসিসি জায়গায় যদি 0 থাকে, 0 বসাবেন। যে মাইনাস বিসিসি জায়গায় যদি মাইনাস বিসিসি থাকে, তাহলে মাইনাস বিসিসি বসাবেন, নিচে আসবে। তখন সার্কিটটা কেমন হবে? এই নিচের দিকে একটা অংশ আসবে, এটাও নিচের দিকে একটা অংশ আসবে। সার্কিটটা দেখতে এরকম হবে। জি স্যার, ঠিক আছে, বুঝতে যদি পারছি। মাইনাস বিসিসি থাকতো। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে একটা দেওয়া আছে, স্যাম্পল একটা কোশ্চেন দেখেন, একদম সিম্পল। আচ্ছা, এই যে ডিটারমাইন the time on time and the off time of the following figure, consider the frequencies 1 Hz, 100 Hz। এই ফিগারটা দিয়ে আপনাকে বের করতে বলতেছে যে আপনার ইটা কত। এই ফিগারটা দিয়ে আপনাকে বের করতে বলতেছে যে হচ্ছে আপনার ইটা কত। হচ্ছে ডিটারমাইন দ্য টাইম অন টাইম এন্ড অফ টাইম অফ দ্য ফলোইং ফিগার। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 100 হার্টজ। এই যে ফিগারটাতে ফ্রিকোয়েন্সি যদি 100 হার্টজ হয়, তাহলে আমরা কি জানি? টাইম পিরিয়ড সমান সমান কি 1/ফ্রিকোয়েন্সি, জানি কি এটা আমরা? টাইম পিরিয়ড সমান সমান ওয়ান ওয়ান বাই বাই এফ। জি স্যার। তাহলে এখান থেকে আমি 1/100, তাহলে টাইম পিরিয়ড কত পাচ্ছি? 0.01, যেটাকে আমি বলছি 100 মিলি সেকেন্ড। এটাকে বলা যায় 100 মিলি সেকেন্ড। ভুল করলো, 100 মিলি সেকেন্ড। হ্যাঁ, বলা যায় 100 মিলি সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি টাইম পাচ্ছি হলো 100 মিলি সেকেন্ড। হ্যাঁ, টাইম পিরিয়ড পাচ্ছি, আমাকে বের করতে বলছে অন টাইম অফ টাইম। আচ্ছা, এটা তো একদম সিম্পল জিনিস। 75% যদি ডিউটি সাইকেল হয়, তাহলে অন টাইম কত বলুন তো? 75% যদি ডিউটি সাইকেল হয়, তাহলে কত পার্সেন্ট টাইম অন আছে? জানেন কি এটা? ডিউটি সাইকেল যত, 75% যদি ডিউটি সাইকেল হয়, তার মানে তার অন টাইম হচ্ছে হলো 75% টাইম। টোটাল টাইমের 75% টাইম। 75% ডিউটি সাইকেল মানে অন টাইম হচ্ছে হলো, অন টাইম ইকুয়াল টু আপনার টোটাল টাইম ইন্টু 75%। টোটাল টাইমের 75% টাইম সে অন আছে। তাহলে আমার টোটাল টাইম যদি জি স্যার, 100 এটা তো মিলি স্যার নর্মাল সেকেন্ড সেন্সেতেই বোঝা যায়। হ্যাঁ, 75% প্রমাণ তো হলে দরকার নাই। ডিউটি ছিল। হ্যাঁ, 100 মিলি বাকি সেকেন্ড যদি আমার টোটাল টাইম হয়, 75% টাইম তাহলে অন থাকবে, তাহলে 75 মিলি সেকেন্ড অন থাকবে, 25 মিলি সেকেন্ড অফ থাকবে। এটা কি একদম সহজ না? জি স্যার, একদম সিম্পল এটা জিনিস। নর্মাল সেন্সের থেকে বোঝা যায়। এটা নর্মাল একদম একটা সিনারিও থেকে বোঝা যাচ্ছে যে আলাদা করে অন্য কিছু বোঝার দরকার হচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়ান, শেয়ার করতেছি, একটা মিনিট। এরপর একটা জিনিস আমি করতেছি। অফ হয়ে গেল কেন? আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, অন হচ্ছে, একটা লোড নিচ্ছে।
আচ্ছা, সার্ভো মোটর সম্পর্কে কারো আইডিয়া আছে? সার্ভো মোটর, স্টেপার মোটর? না স্যার। সার্ভো মোটর দিয়ে স্যার একটা প্রজেক্টে কাজ করছিলাম স্যার। হ্যাঁ, বলুন। সার্ভো মোটরের যে উপরে এটা দিয়ে স্যার, ওই যে আমরা যে ইয়া লাগাই, সেন্সর লাগাই যে স্যার, সেন্সর কাজ করার এরকম আর কি। মেইন কাজ কি সার্ভো মোটরের? স্যার এটা আমরা স্যার একটা মানে আমরা যখন যখন স্যার প্রজেক্টে কাজ করছিলাম, তখন স্যার এটার মধ্যে কোডিং দেওয়া ছিল যে সার্ভো মোটর কতটুকু ঘুরবে, মানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে যে এতটুকু পর্যন্ত ঘুরবে, এতটুকু পর্যন্ত ঘুরবে, এরকম টাইপের। কোডিং অনুযায়ী কাজ করতেছে না, কিন্তু মেইন কাজ কি সার্ভো মোটর বলতে পারবেন? এখন তো মনে নাই স্যার, আমি এই ফিজিক্সে করছিলাম স্যার ফার্স্ট সেমিস্টারে। ফিজিক্সে ছিল না? জি স্যার। ছিল বলতে স্যার আমাদের একটা ইয়েতে দিছিল, মানে প্রজেক্ট দিছিল। স্যার আমরা বেসিক্যালি একটা আর্ডিনো বেসড প্রজেক্ট করছিলাম, ওইখানে স্যার লাগাইছিলাম এই মোটরটাকে কাজে স্যার। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি সার্ভো মোটর হচ্ছিল একটা মানে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। হ্যাঁ, মানে এটা অনেকটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যেটা হচ্ছিল আপনার কি করে আপনার টর্ক আর ভেলোসিটি হচ্ছিল প্রডিউস করে। মানে ভেলোসিটি আর টর্ক, স্বাভাবিকভাবে যে কোনো মোটরই কিন্তু টর্ক আর ভেলোসিটি প্রডিউস করবে বেসড অন দ্য সাপ্লাই কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। আপনি একে যতটুকু সাপ্লাই ভোল্টেজ কারেন্ট দিবেন, সেটার উপর ডিপেন্ড করে সে হচ্ছিল আপনার একটা করবে, টর্ক আর ভেলোসিটি সে জেনারেট করবে। এর ভেতরে আলাদা করে এক্সটার্নালি কোডিং দেওয়া যায়, আর্ডিনো দিয়ে কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়। একটা সার্ভো মোটর হচ্ছিল বেসিক্যালি কোথায় ইউজ করা হয় বলতে পারবেন? রবোটিক্সে। হ্যাঁ, রোবোটিক্স এর সার্ভো মোটর ইউজ করা হয়। এই সার্ভো মোটর কোথায়, মানে একটু বলতে পারবেন রোবোটিক্স এর কোথায়? এটা খুব কমন একটা জিনিস আছে। স্যার বিভিন্ন আর্মে যেমন হ্যাঁ, এই তো নাইস। আহ আর্মে তার রোবোটিক হ্যান্ড ওটা যেগুলো অ্যাঙ্গেল আছে, আর্ম অ্যাঙ্গেল গুলা যে দেওয়া থেকে মুভ করে ইনফ্লুয়েন্স যে করবে। জায়গাটায়, আর্মের জয়েন্ট, ওই যে আমরা হাত যদি আপনি মুভ করার চেষ্টা করেন হাতের স্যার মুভমেন্ট ওই, করে যেখানে। হ্যাঁ ওই জায়গায় কিন্তু আর সার্ভো মোটর থাকে বেসিক্যালি। তাহলে সার্ভো মোটর ইজ আ রোটাটরি, সার্ভো মোটর ইজ আ রোটারি অ্যাকচুয়েটর অর লিনিয়ার অ্যাকচুয়েটর। মানে এটা রোটেট করে সার্ভো মোটরটা, মানে ওই জায়গাটাই ইউজ করা হয়। ছোট মোটর, খুব বড় না। ইট অ্যালোস ফর প্রিসাইজ কন্ট্রোল অফ অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার পজিশন। খুব ইম্পর্টেন্ট জিনিস। তার মানে এটা আপনাকে কি করতেছে, একটা প্রিসাইজ কন্ট্রোল দিবে আপনাকে। কারণ আপনার ওই রোবোটিক হ্যান্ডে কিন্তু আপনার যে প্রিসাইজ কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু হবে না। মানে তাহলে কিন্তু মানে আমরা হাত কিন্তু খুব সুন্দরভাবে এই ভাঁজটা যে করি, খুব সুন্দর প্রিসাইজলি কাজটা হয়। তো এই জন্য আপনার সার্ভো মোটরটা কি করছে, ইট অ্যালাউস ফর প্রিসাইজ কন্ট্রোল অফ অ্যাঙ্গুলার আর লিনিয়ার পজিশন, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে কি কি করতেছে সে? পজিশনের কন্ট্রোল করতেছে, ভেলোসিটি কন্ট্রোল করতেছে, অ্যাক্সিলারেশন কন্ট্রোল করতেছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জন্যই বেসিক্যালি রোবোটিক হ্যান্ডে ইউজ করা হয় তাকে। ইট সিসি কনসিস্ট, ক্যামেরাতে ইউজ করতে পারি না স্যার? সিসি ক্যামেরাতে? হ্যাঁ সিসি ক্যামেরা যেটা ওই যে মুভ করে, স্যার। হ্যাঁ অবশ্যই। মানে আমার প্রিসাইজ কন্ট্রোল যেসব জায়গায় প্রয়োজন, যে জায়গায় একটা মুভমেন্টের প্রয়োজন, হ্যাঁ ওইসব জায়গায় আমি সার্ভো মোটর ইউজ করব। ইট কনসিস্ট অফ এ সুইটেবল মোটর কাপলড টু আ সেন্সর ফর এ পজিশন ফিডব্যাক। ঠিক আছে, মানে একটা সেন্সরের সাথে কানেক্ট কাপল করা হয় তাকে, যেটা ওই যে আপনারা বলেন যে এর সাথে সেন্সর লাগাইছিলেন, লাগাই দেন হচ্ছিল একটা প্রজেক্টে কাজ করছিলেন। ইট অলসো রিকোয়ার্স আ রিলেটিভলি সফিস্টিকেট কন্ট্রোলার। ঠিক আছে, একটা একটা কন্ট্রোলারের প্রয়োজন হয় অবশ্যই একে কন্ট্রোল করার জন্য। কারণ আপনি স্বাভাবিক একটা সেন্সর লাগাবেন, কন্ট্রোলার তো অবশ্যই লাগবে, সেন্সরটাকে তো কন্ট্রোল করতেই হবে। স্যার হ্যাঁ আমরা তো স্যার বিভিন্ন মোটরে দেখছি স্যার, যেটা রোটেট করে, মানে ঠিক মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতেছে স্যার, তাই না স্যার? হুম। কিন্তু সার্ভো মোটর তো স্যার আমরা যখন স্যার এই যে আমাদের কন্ট্রোলার ইউজ করবে, তখন তো স্যার এটা মানে 325 ডিগ্রি বা 90 ডিগ্রি মতো ঘুরতে পারে, এরকম টাইপের দেখছি স্যার অনেক জায়গায়। হ্যাঁ, মানে এটা আপনি তো মানে পুরাপুরি তাকে আপনি যে কোডিংটা তার উপরে দিবেন, বা যে কোডটা বার্ন করবেন তার উপরে, মানে সে তো সেই অনুযায়ী কাজ করবে। এখন হচ্ছিল যেমন ধরেন আমার ইয়েতে নর্মাল যে এলএফআর গুলা আছে, লাইন ফলোয়ার রোবট যে লাইনকে ফলো করে যায়,
সেখানেও তো আপনার হচ্ছিল মানে পুরাপুরি তো ধরেন আপনার ইয়ের উপর নির্ভর করতেছে, আপনার কোডিংটার উপর নির্ভর করতেছে, বা কোন লজিকটা আপনি ইউজ করতেছেন সেটার উপর নির্ভর করতেছে। লজিকটা ইম্পর্টেন্ট, কারণ সব জায়গায় তো লজিক সেম না। সেম একই জিনিস দেখা যায় যাচ্ছে একটা কোডিং আপনি ধরেন হচ্ছিল সি দিয়ে করতেছেন, একটা C++ দিয়ে করতেছেন, একটা আরেকটা পাইথন দিয়ে করতেছেন। তো এক একটা জায়গায় কিন্তু আপনি এক এক লজিকে আগাবেন, তাই না? মানে সব জায়গায় তো সেম লজিকে কাজ করবে না। তো লজিকটার উপরে ডিপেন্ড করবে যে আপনার এটা রোটেশন কতটুকু হবে, কি হবে, সেটার উপর ডিপেন্ড করবে, বা কিভাবে আপনি করতে স্যার পারবেন। কোড বেসড So it is an electrical device which can push or rotate an object with great precision. এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটার তার মানে ব্যাপারটা কেমন, সার্ভো মোটরটা ইউজ করা হচ্ছে প্রিসিশনের জন্য, মানে বা আপনার পারফেকশনের জন্য আপনার সার্ভো মোটরটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ইফ উই ওয়ান্ট টু রোটেট অ্যান অবজেক্ট অ্যাট সাম স্পেসিফিক অ্যাঙ্গেলস অর ডিস্টেন্স, দেন ইউ হ্যাভ টু ইউজ সার্ভো মোটর। তার মানে ব্যাপারটা কেমন যে আমরা ওই যে আপনি যেটা বললেন যে 360 ডিগ্রি পর্যন্ত রোটেট না, বাট আমরা স্পেসিফিক কিছু অ্যাঙ্গেলে রোটেট করাতে চাচ্ছি কোনো একটা অবজেক্টকে, সেই ক্ষেত্রে আমি সার্ভো মোটর ইউজ করবো। যেমন আপনার CCTV ক্যামেরাও কিন্তু আপনার কি 360 ডিগ্রি মুভ করে? না স্যার। 360 কিন্তু করে না, সে 180ও বোধহয় করে না, মানে 180 ম্যাক্সিমাম হয়তো বা করে, কিন্তু মানে এটুকু পর্যন্ত কিন্তু সে মুভ করে, একদিকে যাচ্ছে আরেকদিকে, মানে এটুকু মানে একটা প্রিসাইজ একটা কন্ট্রোল পাবেন একটা নির্দিষ্ট স্পেসিফিক অ্যাঙ্গেল বা ডিস্টেন্সের ভেতরে। ইট ইজ আ ইট ইজ জাস্ট আ সিম্পল মোটর হুইচ রান থ্রু সার্ভো মেকানিজম, মানে এটা সিম্পল মোটর কিন্তু সার্ভো মেকানিজমে সে রান করে। এর ফিচার গুলা কি কি? ইফ দ্য মানে স্যার এটা স্যার পুরোটা একটা কোড বেস স্যার। হ্যাঁ, কোড বেসড পুরোটা একটা মানে কন্ট্রোল, যেহেতু প্রিসাইজ যদি বলি, প্রিসিশন যদি কথাটা আসে, তার মানে অবশ্যই এখানে কন্ট্রোল না করে প্রিসিশন তো নিয়ে আসা যাবে না। মানে মোটর তো সব মোটরই ঘুরে, কিন্তু আমি তো মোটর কন্ট্রোল করতে পারি না সব মোটরই। মানে সব মোটর যদি যখনই আমি কন্ট্রোলের ব্যাপারটা আসবে, তখন আমি সার্ভো মোটরটা চুজ করতে যাব। ফিচার্স অফ সার্ভো মোটর: ইফ দ্য মোটর ইউজেস দ্য ডিসি সাপ্লাই as supply DC power as supply, then it is DC সার্ভো মোটর। তার মানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আমি যে সার্ভো মোটরটা ইউজ করব যেটা, সেটা হচ্ছে ডিসি সার্ভো মোটর। এসি পাওয়ার সাপ্লাই দিয়ে যেটা ইউজ করব সেটা এসি সার্ভো মোটর। উই ক্যান গেট এ ভেরি হাই টর্ক সার্ভো মোটর আর ইন আ সার্ভো মোটর ইন আ স্মল অ্যান্ড লাইট ওয়েট প্যাকেজেস। তার মানে আমরা কি হচ্ছিল, আমরা একটা হাই টর্কের সার্ভো মোটর পাইতে পারি, মানে খুব ছোট সাইজের একটা সুন্দর মানে টিনি একটা জিনিস পাইতে পারি, একটা লাইট ওয়েটের একটা সার্ভো মোটর পাইতে পারি খুব ইজিলি। তার মানে এই ব্যাপারটা হচ্ছে এখানে তাহলে আমার যে সব ক্ষেত্রে আমার মোটর সাইজটা ছোট হইতে হবে, প্রিসিশনটা ভালো হইতে হবে, সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা সার্ভো মোটরটাকে চুজ করতে পারবো। আচ্ছা, কনস্ট্রাকশন অফ সার্ভো মোটর যাচ্ছে নাকি? আচ্ছা, তো হচ্ছিল তাহলে একটু দেখি যদি আমরা সার্ভো মোটরের কনস্ট্রাকশন, এদিকে থাকে ড্রাইভ গিয়ার্স থাকে, এদিকে গিয়ার। আমরা তো সবাই যে খেলনা গাড়ি বলি বলি খুললে কিন্তু এরকম গিয়ার দেখি না আমরা, দেখছেন না আপনারা? স্যার যেটা জি খুললে স্যার। কিন্তু আমরা লাগাইতে পারি না। প্রায় দেখা যায় অনেক টাইম এটা খুলে গেছে একটা, কিন্তু আর লাগানো সম্ভব হয় নাই, মানে ওইটা ওইভাবেই রয়ে গেছে। তো হচ্ছিল তারপরে পটেনশিওমিটার ইউজ করা হয়। তারপরে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আইসি যে পার্টটা, যেটাতে মেইনলি তার কন্ট্রোলটা যেটাতে হয়। দেন হচ্ছিল এই যে মোটরটা, একটা লম্বাটে টাইপের একটা মোটর। দেন হচ্ছে এই বাইরের এই পার্টটা যেখানে মোটরটা থাকে সেটাকে সার্ভো কেজ বলা হয়, সেটাতে সার্ভো কেজ বলা হয়। তাহলে ড্রাইভ গিয়ার্স, পটেনশিওমিটার, আমার হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি যেটা বলি, আর এটা হচ্ছিল মেইন মোটরটা আর মোটরের একটা সার্ভো কেস। এই নিয়ে হচ্ছিল আমার সার্ভো মোটর মেইনলি গঠিত। আপনি বলতে পারবেন পটেনশিওমিটার কি? স্যার যে কোনো কিছু স্পিড বাড়ায় কমে আমাদের যে রেগুলেটর যেটা বলি সেটা না? মানে হ্যাঁ, অনেকটা এরকমই, মানে আপনার ভোল্টেজটাকে হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য ইউজ করা হয়, ওইটাই আচ্ছা। বেসিক্যালি পটেনশিওমিটার। মানে আপনার ব্যাপারটা বুঝি বলা যায় এরকম, মানে পটেনশিওমিটার ভোল্টেজ অ্যাডজাস্ট বলতে কি, এটা আপনার পড়ছেন, রিওস্টেট পড়ছেন? রিওস্টেট নাম শুনছেন? রিওস্টেট, স্যার না খেয়াল স্যার। নাই। হ্যাঁ এটা হচ্ছিল মানে রিওস্টেটে যেমন আমরা কি করি, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের তো নাম শুনছেন না, যে এখানে একটা রেজিস্ট্যান্সের মান আমরা ভ্যারি করতে পারি, মানে ফিক্সড কোনো মান না, একটা রেজিস্ট্যান্সের মান আমরা চাইলেই ভ্যারি করতে পারি।
জি স্যার, ভেরিয়েবল রেজিস্টার এডিশন সিস্টেম। তো ওই ভ্যারিয়েবল রেজিস্টারটাই হচ্ছে আমার এইটা পটেনশিওমিটার, একই জিনিস পটেনশিওমিটার। তারপরে হচ্ছে হলো আমার কি জানি বললাম, রিওস্টেট, এগুলো সবই একই, মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। মানে এটা হচ্ছিল একটা 3 টার্মিনাল রেজিস্টার উইথ স্লাইডিং আর রোটেটিং কন্ট্যাক্ট। মানে এটা আমি চাইলে এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে পারবো, ভ্যারিয়েবল রেজিস্টার। ঠিক আছে। জি তারপরে স্যার। হচ্ছিল আমার এখানে কি ছিল, দ্য মোটর ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাসেম্বলি অফ 4 থিংস। কোনটার জন্য? নর্মাল ডিসি মোটর, দিস ইজ ইন চার্জ অফ জেনারেটিং দ্য মোশন থ্রু ইটস শেফট। তার মানে কি হচ্ছিল আমার এই কাজগুলা বলতেছে যে নর্মাল ডিসি মোটর যেটা, সেটা কি বলতেছে, দ্যাট ইজ ইন চার্জ অফ জেনারেটিং দ্য মোশন থ্রু ইটস শেফট। মানে নর্মাল ডিসি মোটর কি করে আমার হচ্ছে শেফটের মাধ্যমে একটা মোশন বা একটা স্পিডের সৃষ্টি করে। তারপরে গিয়ার রিডাকশন ইউনিট বা গিয়ার বক্স, তারপরে হচ্ছিল কি পটেনশিওমিটার, কন্ট্রোল ইউনিট। এই 4টা জিনিস নিয়ে বেসিক্যালি আমার হচ্ছিল, এই 4টা পার্ট নিয়ে আমার সার্ভো মোটর হচ্ছিল গঠিত। জাস্ট আপনি বেসিক এই জিনিসগুলো জানলেন, মানে মোটামুটি জাস্ট একটু ওয়ার্কিং প্রিন্সিপাল আর হচ্ছে সার্ভো মোটর, যে তার ভেতরে কনস্ট্রাকশনটা, এই জিনিসগুলোই জানতে হবে আমাদের। এগুলো ডিটেলস লাগবে না, এগুলো স্পেশাল কেস মোটর, এগুলো আমাদের। অ্যাডভান্টেজেস অফ সার্ভো মোটর, সার্ভো মোটরের অ্যাডভান্টেজেস কি কি? It is if a heavy load places on a motor, the driver will increase the current to the motor coil as it attempts to rotate the motor. Basically, there is no out of step condition. তার মানে ব্যাপারটা এমন হচ্ছে কি, আমার সার্ভো মোটরে আমার লোড বেড়ে গেলে যে মোটরটা অফ হয়ে যাবে, পুড়ে যাবে, হয়ে যাবে, এমন কোনো সিনারিও নাই। লোড বাড়লেও হচ্ছিল আমার হচ্ছিল এটাকে সে ব্যালেন্সড আউট করে দিবে এই জিনিসটাকে। তারপর হাই স্পিড অপারেশন ইজ পসিবল। তাহলে সার্ভো মোটরে আমি অনেক বেশি হাই স্পিড অপারেশন চাইলেই সহজেই করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি কি? ডিসঅ্যাডভান্টেজেস অফ সার্ভো মোটর, সিন্স দ্য মোটর tries to rotate according to the command pulses is but lags behind, it is not suitable for precision control of rotation. ঠিক আছে, মানে ব্যাপারটা এমন কি, কমান্ড অনুযায়ী যদি সে কাজ না করতে পারে, ঠিক আছে, মানে এখন সে কমান্ড শুনতেছে আর সে কাজ করতেছে, এর মাঝখানে যদি একটু ডিলে হয়ে যায়, তাহলে কি তার মধ্যে রং কমান্ড এসে যাবে না, মানে তার প্রিসিশনটা নষ্ট হয়ে যাবে না? জি স্যার। তারপরে হায়ার কস্ট, এটার কস্টিংটা বেশি, স্বাভাবিক। আপনি একটা আরডিনো ইউজ করতেছেন, আলাদা করে কোড বার্ন করতে হচ্ছে, কন্ট্রোল ইউনিটের প্রয়োজন হচ্ছে। তারপরে বলছে কি, when stopped, the motor's rotor continues to move back and forth one pulse, so that it is not suitable if you need to prevent vibration. মানে ব্যাপারটা কি, মোটর স্টপ হইলেই, মানে আমি স্টপ করলেই মোটরটার সাথে সাথে স্টপ হয়ে যাবে এমন না। ঠিক আছে, রোটর কন্টিনিউস টু মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ ওয়ান পালস, সো দ্যাট ইট ইজ নট সুইটেবল ইফ ইউ নিড টু প্রিভেন্ট ভাইব্রেশন। মানে একটা ভাইব্রেশন এখানে থাকবেই। তার আমি দেখতেছি সার্ভো মোটরে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজেস আছে। ভালো। আচ্ছা, অ্যাপ্লিকেশনস অফ সার্ভো মোটর। সার্ভো মোটরের অ্যাপ্লিকেশনসটা কোথায়? বলতেছি ইন্ডাস্ট্রিজ, দে ইউজেস ইন দ্য মেশিন টুলস, প্যাকেজিং, ফ্যাক্টরি অটোমেশন। মানে অটোমেশন ব্যাপারটা থাকলেই আমি সার্ভো মোটরটা নিয়ে আসবো। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, দ্য প্রিন্টিং, কনভার্টিং, অ্যাসেম্বলি লাইনস, ইন মেনি অর্ডার আদার ডিমান্ডিং অ্যাপ্লিকেশনস, রোবোটিক্স, সিএনসি মেশিনারি। সিএনসি কি আপনারা জানেন? সিএনসি, সিএনসি সম্পর্কে আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, সিএনসি খুব সুন্দর একটা জিনিস। আরে কাজ করে না কেন? সাউন্ড অফ হয়ে গেছে। সিএনসি মেশিন কি, মানে আপনার যদি আমরা ধরেন আমরা যে কাঠের ডিজাইন করি না বা বিভিন্ন জায়গায়, আমি আপনাদের একটু বলি। জি স্যার, কাঠে বর্তমান ডিজিটাল একটা আছে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএনসি মেশিন আপনি শ্রমিক একটু দিয়ে দেখলে করা লাগে না, খুব অটোমেটিক সুন্দর। হয়ে যায়। মানে আপনার, মানে এই যে ধরেন এই চিত্রটা যদি একটু খেয়াল করেন, মানে এখানে আপনি একটা কোডিং দিয়ে দিবেন, ওইটা অনুযায়ী আপনাকে পুরো একটা জিনিস ডিজাইন করে দিবে।
ঠিক আছে, আপনি এই মেশিনটা একদম খোদাই করে বলেন, যেভাবে বলেন আপনি সুন্দর ডিজাইন করে দিবে আপনাকে। আপনি একটা কোডিং তার উপরে দিয়ে দিবেন এবং সে খুব সুন্দর করে ওইটার অনুযায়ী আপনাকে একটা ডিজাইন করে দিবে। সিএনসির ফুল ফর্ম যেন কি? আচ্ছা, ফুল ফর্ম যায় না। হোয়াট ইজ সিএনসি মেশিন ডু? আচ্ছা দেখ, এখানে অনেক কিছু আছে, আপনি দেখতে পারবেন চাইলেন এর থেকে। আচ্ছা, তারপরে এরকম আরো বিভিন্ন অ্যাপ্লিকেশনস আছে এর। বিভিন্ন অ্যাপ্লিকেশনস এর মধ্যে ইন রোবোটিক্স, ইউজেস ইন রেডিও কন্ট্রোলড এয়ারপ্লেনস টু কন্ট্রোল দ্য পজিশনিং অ্যান্ড মুভমেন্ট অফ এলিভেটরস। এলিভেটরের মুভমেন্টেও আমার হচ্ছিল সার্ভো মোটর ইউজ করা হয় ইন রোবটস বিকজ অফ দেয়ার স্মুথ সুইচিং অন অ্যান্ড অফ অ্যান্ড অ্যাকুরেট পজিশনিং। রোবটে অবশ্যই ইউজ করা হয় ইন দ্য অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি টু মেনটেন হাইড্রোলিক ফ্লুইড ইন দেয়ার হাইড্রোলিক সিস্টেম, uses in many radio control tools, তারপরে used in electronic devices such as DVDs, Blu-ray disc placed to extend or replay the distress, used in automobiles to maintain the speed of vehicles। মানে ম্যাক্সিমাম জায়গায় সার্ভো মোটর ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আমাদের স্পেশাল কেস মোটর আছে আরেকটা, সেটা হচ্ছে স্টেপার মোটর। স্টেপার মোটর কি? হোয়াট ইজ স্টেপার মোটর? স্টেপার মোটর সম্পর্কে কারো আইডিয়া আছে? না স্যার, দুটোটা আমি নতুন মনে হতেছে স্টেপের। আচ্ছা, স্টেপার মোটর, এই স্টেপার মোটর ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। একই, স্টেপার মোটর একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। মানে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস মানে কি বলতে পারবেন? মানে এটার মানে কি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস? ব্যাপারটা হচ্ছে আপনি সাপ্লাই দিবেন, হচ্ছে একটা মোটর তো নর্মালি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, মানে আপনি সাপ্লাই দিবেন ইলেকট্রিসিটি আর আউটপুটটা পাবেন, একটা মেকানিক্যাল আউটপুট পাবেন। ইট কনভার্টস ইলেকট্রিক্যাল পাওয়ার ইনটু মেকানিক্যাল পাওয়ার, যেটা নর্মাল হিসাব, আমরা জানি সব মোটরে এই কাজ করে। অলসো ইট ইজ ব্রাশলেস, কোনো ব্রাশ নাই এই মোটরে, ব্রাশলেস মোটর। তারপরে হচ্ছিল সিনক্রোনাস ইলেকট্রিক মোটর দ্যাট ক্যান ডিভাইড আ ফুল রোটেশন ইনটু অ্যান এক্সপান্সিভ নাম্বার অফ স্টেপস। তাহলে ফুল ব্রাশলেস বলতে কি বুঝাইছে স্যার? ব্রাশলেস 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 বলতে বলতে কি? আমরা ওই যে কিছু ডিসি মোটরে কিছু ব্রাশ ইউজ করতাম আমরা, ওই যে আপনার যাতে মোটরের ইগুলা তারগুলা পেঁচায় না যায়। মানে ব্রাশটা যদি আমি দেখাই, আপনি ডিসি মোটরটা একটু দেখেন। ডিসি মোটরে আমরা ওই ব্রাশ ইউজ করছিলাম, মিডিয়া সময় আমাদের ছিল ডিসি মোটরে। ওখানে কিছু আপনাদের মনে আছে কিনা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখানোর সময়? আচ্ছা ঠিক আছে স্যার, একটু হচ্ছে দেখে না নিন। কেন? আচ্ছা, এটা একটু হয়ে গেছে, হ্যাং মেরে গেছে, যাচ্ছে না। আচ্ছা, তো হচ্ছিল the motor's position can be controlled accurately without any feedback mechanism। মানে কোনো ধরনের আমরা ফিডব্যাক জানি কি, মানে 2-3 বারের কাজ হয় জিনিসটা। মানে আমি কিছু একটা কাজ করি, দেন সেটা আবার আমার কাছে ব্যাক আসে, কিছু চেঞ্জ আসে। ওই চেঞ্জটা হচ্ছে ওই যে রিভিউয়ারের মতো, যে আমরা যখন একটা পেপার সাবমিট করি কোনো একটা জায়গায়, জার্নাল হোক, ইয়েতে কনফারেন্সে যখন সাবমিট করি, তখন কি হয়, ওই পেপারটা আমার একসেপ্ট হওয়ার পরে কিছু রিভিউয়ার কিছু সাজেশনস দেয়, যেগুলো কারেকশন দেয়, সেগুলো আবার পরে আমি আবার তাকে দিই, দেন সেটা ফাইনালি একসেপ্ট হয়। এইভাবে একটা 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 হয়, একটা পুরাটা একটা ক্লোজড একটা প্রসেস। আর এই জায়গাটায় কোনো ধরনের এরকম কিছু প্রয়োজন হয় না, কোনো ফিডব্যাকের প্রয়োজন হয় না। ডিরেক্ট সে একা একাই একটা অনেক বেশি অ্যাকুরেটলি পজিশন কন্ট্রোল করতে পারবে, অ্যাজ লং অ্যাজ দ্য মোটর ইজ কেয়ারফুলি সাইজ টু দ্য অ্যাপ্লিকেশন। স্টেপার মোটরস আর সিমিলার টু সুইচড রিলাক্টেন্স মোটরস। স্টেপার মোটর হচ্ছিল আমার সুইচ রিলাক্টেন্ট মোটরস এর সাথে একই রকম, ওইটা কি আমাদের জানার দরকার নাই। দ্য স্টেপার মোটর ইউজেস দ্য থিওরি অফ অপারেশন অফ ম্যাগনেটস টু মেক দ্য মোটর shaft turn a precise distance when a pulse of electricity is provided। তার মানে আমি যখন ইলেকট্রিসিটির একটা পালস তাকে প্রোভাইড করলাম, তখন সে কি করবে, এই মোটরটা স্টেপার মোটরটা হচ্ছিল আমার এই ম্যাগনেট বা চৌম্বকের থিওরি অফ অপারেশন ফর ম্যাগনেটস, এইটা ইউজ করে সে কি করা হয়, টু মেক দ্য মোটর শ্যাফট টার্ন এ প্রিসাইজ ডিসটেন্স। মানে এটা বেসিক্যালি কিছুই না, আমরা ওই যে কি হয় যখন একটা ইলেকট্রিক মোটরে আমরা মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখছিলাম না ডিসি মোটরে, আমরা ডিসি মোটরে যখন ইলেকট্রিক সাপ্লাই দেই, তখন কি হয়, তার চারপাশে এই ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে কি হয়, সে হচ্ছিল ম্যাগনেটিক ফিল্ড কাট হলে সে রোটেট করা শুরু করে। ওই যে ব্যাপারটা দেখছিলাম, ওই ঠিক সেই রকমই ওই জিনিসটাই বলতেছে। দ্য স্টেটর হ্যাজ 8 পোলস
এই ডিসি সার্ভো মোটরের স্টেটর হচ্ছে হলো 8টা পোল আছে স্টেটরে, এন্ড রোটর হ্যাজ 6 পোল। স্টেটরে 8টা পোল আর রোটরে 6টা পোল থাকে। দ্য রোটর উইল রিকোয়ার 24 pulses of electricity, তাহলে ইলেকট্রিসিটি 24 pulses of electricity to move the 24 steps to make a one complete revolution। তার মানে পুরা একটা রেভুলেশনে কয়টা স্টেপ থাকে? 24টা স্টেপ থাকে আমার স্টেপার মোটরে। মানে ধরেন 360টা আপনি 24 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা স্টেপ হচ্ছে অতটুকু অ্যাঙ্গেল করে এভাবে। তাহলে আমি যদি রোটরে 24 পালস দেই, তাহলে আমার ইটা হচ্ছিল মেশিনটা 24, রোটরটা হচ্ছে 24 টাইমস হচ্ছিল রোটেট করবে এবং হচ্ছিল একটা কমপ্লিট রেভুলেশন সম্পন্ন করবে, মানে পুরো একটা 360 ডিগ্রি একটা কমপ্লিট করবে, পথ অতিক্রম করবে। অ্যানাদার ওয়ে টু সে দিস ইজ দ্য রোটর or will move precisely 50 degree for each pulse of electricity that the motor receives। মানে এই যে 360 24 দিয়ে ভাগ দিলে 15ই পাবেন। তার মানে হচ্ছে প্রত্যেকবার 15 ডিগ্রি করে তার হচ্ছিল রোটেট হয়। এভাবে করে 24টা পালস গেলে সে 360 ডিগ্রি রোটেট করে। আচ্ছা, তারপরে বলছে কি কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। দ্য কনস্ট্রাকশন অফ এ স্টেপার মোটর ইজ ফেয়ারলি রিলেটেড টু ডিসি মোটর। ওই যে বললাম ডিসি মোটরের সাথে এক্স্যাক্টলি সেম আসলে। ইট ইনক্লুডস আ পার্মানেন্ট ম্যাগনেট লাইক রোটর হুইচ ইজ ইন দ্য মিডিল এন্ড ইট উইল টার্ন ওয়ান্স ফোর্স অ্যাক্টস অন ইট। মানে রোটরে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে। তারপরে কি বলছে? দিস রোটর ইজ এনক্লোজ থ্রু আ নাম্বার অফ দ্য স্টেটর হুইচ ইজ ওন থ্রু আ ম্যাগনেটিক কয়েল অল ওভার ইট। তার মানে স্টেটরে মেইনলি কানেকশনটা কোথায় থাকে? স্টেটরে আমরা কানেকশন দেই, রোটর থেকে সাপ্লাই পাই। The rotor is enclosed to a number of the stator which, আচ্ছা বললাম, the stator is arranged near to the rotor so that magnetic field within the stator can control the movement of the rotor। মানে স্টেটর আর রোটরটাকে কাছাকাছি রাখা হয় স্বাভাবিকভাবেই, কারণ স্টেটরে যেই ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউসড হয় রোটরে সেটাই কাট হয়। এই জন্য খুব কাছাকাছি রাখা হয় যাতে এই হচ্ছিল স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রোটরটাকে সে খুব সহজে কন্ট্রোল করতে পারে। টাইপস অফ স্টেপার মোটর। স্টেপার মোটরের টাইপ কি? 3 টাইপের আছে। পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর, যেটা চিত্রে দেখা যাচ্ছে, এটা পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। হাইব্রিড সিনক্রোনাস স্টেপার মোটর, ভ্যারিয়েবল রিলাক্টেন্স স্টেপার মোটর। তারপর স্টেপার মোটর আর সার্ভো মোটরের মধ্যে আমার কিছু ডিফারেন্সেস এখানে দেওয়া আছে। দ্য মোটর হুইচ মুভস ইন ডিসক্রিট স্টেপস ইজ নোন অ্যাজ দ্য স্টেপার মোটর। স্টেপার মোটর হচ্ছিল অনেকগুলা আলাদা আলাদা স্টেপে রোটেট করতেছে, ওই মোটরটাকে আমরা স্টেপার মোটর বলতেছি। মানে স্টেপার নামটাই কিন্তু নামের মধ্যে আছে, সে স্টেপ মানে 24টা স্টেপে সে একটা ফুল রেভুলেশন কমপ্লিট করে। A servo motor is one kind of closed loop motor that is connected to an encoder to provide speed feedback and position। তার মানে one kind of closed loop motor that is connected to an encoder to produce, মানে এটা একটা কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকে এবং কন্ট্রোলারের মাধ্যমে সে পুরোটা কন্ট্রোল হয় সার্ভো মোটর। আর স্টেপার মোটর ইজ ইউজড হোয়ার কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ প্রিসিশন আর মেইন প্রায়োরিটিস। তার মানে ব্যাপারটা কি? স্টেপার মোটরটা আর প্রিসিশন হচ্ছে সার্ভো মোটরের চেয়ে অনেক বেশি। সার্ভো মোটর ইজ ইউজড হোয়ার দ্য স্পিড ইজ দ্য মেইন প্রায়োরিটি। সার্ভো মোটর ইউজ করা হয়, যেহেতু বললাম হাই স্পিড অপারেশনের ক্ষেত্রে ইউজ করা যায়, এই জন্য যেসব ক্ষেত্রে হাই স্পিড অপারেশন প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা সার্ভো মোটরটা ইউজ করি। ইন এ ক্লোজ লুপ সিস্টেম দিস স্টেপার মোটরস মুভ উইথ আ কনসিস্টেন্ট পালস। তাহলে ক্লোজ লুপ সিস্টেমে সে একটা কনসিস্টেন্ট পালসে এই মোটরটা মুভ করা শুরু করে। আর সার্ভো মোটর কি? দিস মোটর নিড অ্যান এনকোডার টু চেঞ্জ পালসেস টু কন্ট্রোল দ্য পজিশন। ওই যে আলাদা একটা এনকোডারের প্রয়োজন হয় সার্ভো মোটরে। টর্ক ইজ হাই ইন লেস স্পিড, মানে অল্প স্পিডে টর্কের মান অনেক বেশি থাকে স্টেপার মোটরে। টর্ক ইজ লো ইন হাই স্পিড, যেহেতু এটা হাই স্পিড অপারেশন তাহলে মানে টর্ক তো স্পিডের সাথে ব্যস্তানুপাতিক। এই জায়গায় যেহেতু স্পিডটা কম স্টেপার মোটরে তাই টর্কটা বেশি, এই জায়গায় স্পিডটা বেশি তাই টর্কটা কম। তারপরে পজিশনিং টাইম ইজ ফাস্টার থ্রু আউট শর্ট স্ট্রোকস। মানে ওই যে প্রত্যেকটা যে স্টেপের ভেতরে তার পজিশনিং হচ্ছিল খুব অল্প টাইমে সে পজিশনটা চেঞ্জ করে ফেলে। পজিশনিং টাইম ইজ ফাস্টার থ্রু আউট দ্য লং স্ট্রোকস। মানে মানে যেহেতু সে একটা পুরাটা একবারে রোটেট করে, কোনো স্টেপে রোটেট করে না সার্ভো মোটর, তাই হচ্ছিল লং স্ট্রোকের বেলায় তার হচ্ছিল পজিশনিং টাইমটা খুব কম লাগে, আর শর্ট স্ট্রোকের বেলায় পজিশনিং টাইম কম লাগে সার্ভো মোটরে, এই স্টেপার মোটরে। হাই টলারেন্স মুভমেন্ট অফ ইনারশিয়া
এটা লো টলারেন্স মুভমেন্ট অফ ইনার্শিয়া। তারপরে রেসপন্সিভনেস ইজ হাই, রেসপন্সিভনেস ইজ লো। এই হচ্ছে আমার টোটাল সার্ভো মোটর আর হচ্ছিল আমার ই মোটরের মধ্যে পার্থক্য স্টেপার মোটরের ভেতরে। তাহলে আমি দেখতেছি সার্ভো মোটর আমি কোন জায়গায় ইউজ করব, যে জায়গায় আমার হাই স্পিড অপারেশনের প্রয়োজন হবে। আর আমি স্টেপার মোটর কোন জায়গায় ইউজ করব, যে জায়গায় আমার প্রিসাইজ কন্ট্রোল এবং ফুল রেগুলেশনের প্রয়োজন হচ্ছে, সেই সব জায়গায় আমরা স্টেপার মোটর ইউজ করব। এটুকু কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আজকে আর নতুন কিছু দেখাবো না, আমি আপনাদের সবকিছু একটা সিঙ্গেল পিডিএফ এ করে দিয়ে দিবনি সব যা। স্যার তাহলে আমাদের ফাইনালটা আমরা কি মানে থিওরিটিক্যাল পার্ট বেশি? হ্যাঁ, একটু থিওরিটিক্যাল পার্টটা বেশি, তবুও ম্যাথ যেগুলো লাগবে আরো কিছু আপনাদের হয়তো বা একদিন একটা ক্লাস হয়তো এক্সট্রা লাগবে, যেদিন আপনাদের আমি বলছিল যে টাইপের ম্যাথ গুলা লাগবে, যে ম্যাথ গুলা ইম্পর্টেন্ট ওগুলো করাবো। জি স্যার। স্যার আর একটা ওভারভিউ ক্লাস বা প্রবলেম সলভিং ক্লাস রাখেন স্যার, মানে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই রাখবো কিন্তু সেমিস্টারে তো অনলাইনেই, ল্যাব সমস্যা নিয়ে নাই। অনেক দৌড়াদৌড়ি গেছে স্যার, আমরা মানে প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখতে পারি নাই। বুঝতে পারছি, সমস্যা নেই। ওইটা আপনারা ওইভাবে ফ্রি টাইম বললেন, আমরা হচ্ছিল ওই ইয়েতে আমাদের আপনাদের স্টাডি টাইম থাকবে না, ওই যে যেটা জি স্যার, এটা স্টাডি ব্রেক, যে 10 বন্ধটা তারিখের দেয়। পর থেকে। পুরোটাই ব্রেক হচ্ছিল আপনাদের। ওটাই কি জানি বললেন, স্টাডি ব্রেক না কি বলে, স্টাডি ডে। জি স্যার, আমাদের 10 তারিখ পর থেকে স্টাডি ডে নেবে। হ্যাঁ, 10 তারিখের পর থেকে, মানে 11, 12, 13, 14, এই তো যাবো না, 13, 14 তো বাদই, কারণ 13, 14 আপনাদের ওই 15 তারিখে পড়া পড়তেই যাবে। 11, 12 এর মধ্যে কোনো একদিন আমরা রিভিউ ক্লাসটা করলে একদম গরম গরম থাকবে তাহলে। ওকে স্যার। সমস্যা নেই, ওইটা আমরা করে নিবনি। আর হচ্ছে হলো আপনাদের নিতে চাইছিলাম সিটি 2টা। সিটি 2টা তাহলে কি বার দিবেন? এই সপ্তাহে দিবেন নাকি লাস্ট সপ্তাহে দিবেন? স্যার সিলেবাসের উপর স্যার। স্যার সিলেবাসের এই উপর সপ্তাহে হচ্ছে স্যার হলো। আমার ল্যাবের একটু স্যার প্যারা বেশি স্যার, যদি লাস্ট সপ্তাহে নিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, লাস্ট সপ্তাহে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার ঠিক আছে, লাস্ট সপ্তাহে দেন, এই সপ্তাহে আচ্ছা, লাস্ট অলরেডি সপ্তাহ অনেক। মানে আগামী সপ্তাহ, কিন্তু আগামী সপ্তাহে মানে অফিসিয়ালি লাস্ট সপ্তাহ। জি মানে স্যার। মানে আগামী হয়তো বা সোম মঙ্গলবার একদিন দিয়ে দিলেন, ক্লাস টাইমের বাইরে অবশ্যই, তাহলে ক্লাস টাইমটা নষ্ট না হইলো। ওকে স্যার। ক্লাস টাইমের বাইরে একটা টাইমে হয়তো বা সোমবারই দিলেন, সোমবার যেহেতু আপনাদের ক্লাস থাকে। এই ক্লাসের আগেও দিতে পারেন, যেহেতু এই ক্লাসের আগে কোনো ক্লাস থাকে না, যদি সবার না থাকে সেই ক্ষেত্রে। মানে একটা তাহলে রিমন, তাহলে একটা টাইম ফিক্সড করেন, ওই টাইমে আমরা হচ্ছিল তাহলে ওই সিটিটা নিয়ে নিব। ওকে স্যার, আমি ক্লাস আপনাকে টাইমের বাইরে জানাবো। অবশ্যই, হ্যাঁ। ওকে ওকে স্যার, আমি আপনাকে জানাবো স্যার এটা। আচ্ছা, জানান, আমি অ্যাটেন্ডেন্স